দেখো আমরা গতদিন ফিজিক্যাল প্রপার্টি এই পর্যন্ত শেষ করছিলাম। এই ফিজিক্যাল প্রপার্টিজ অফ কংক্রিট, তারপরে ওয়ার্কএবিলিটি, নেসেসিটি ফর সাফিসিয়েন্ট ওয়ার্কএবিলিটি, তারপরে মেজার ফ্যাক্টরস অ্যাফেক্টিং ওয়ার্কএবিলিটি, মেজারমেন্ট অফ ওয়ার্কএবিলিটি। আমি বলছিলাম স্লাম টেস্ট, আমরা এটা ডিটেলস পড়বো। আমরা এখন এই স্লাম টেস্টে চলে যাই। স্লাম টেস্ট হচ্ছে ওয়ার্কএবিলিটি। দেখো মেজারমেন্ট অফ ওয়ার্কএবিলিটির জন্য কতগুলো টেস্ট আছে, এই সব নেমগুলো সবই বলছে। এখন স্লাম টেস্ট সম্পর্কে যাই। স্লাম টেস্ট হচ্ছে সবথেকে কমন মেথড ওয়ার্কএবিলিটি টেস্টের জন্য। তারপরে এটা শুধুমাত্র ওয়েট বা ড্রাই কংক্রিট কোনোটার জন্য প্রযোজ্য না। যেটা প্লাস্টিক কংক্রিট বলি সেই ধরনের কংক্রিটের ক্ষেত্রে এটা প্রযোজ্য, মানে মুভেবল, ওয়ার্কএবিলিটির মেজারমেন্ট নিতে হয়, প্লেসমেন্ট করা সহজ, সেই ধরনের কংক্রিটের ক্ষেত্রে স্লাম টেস্ট প্রযোজ্য। শুধু মানে খুবই ওয়েট, ইট ইজ নট সুইটেবল মেথড ফর ভেরি ওয়েট অর ভেরি ড্রাই কংক্রিট, এর জন্য প্রযোজ্য না। তারপরে এটার সাথে মানে শুধু যে তার কন্ট্রিবিউটিং যে ফ্যাক্টরগুলো আছে সেটাই মেজার করবে এরকমটা না, সাথে সাথে প্লেসমেন্টের যে অ্যাবিলিটি সেটাও মেজার করবে, যে কতক্ষণ পরে প্লেস করা যাবে, কোন পজিশনে প্লেস করলে ভালো হবে, এই ধরনের মেজারমেন্টটাও দিবে। আমরা দেখে নিব কিভাবে স্লাম টেস্ট করা যায়। তারপরে it is used conveniently as a control test and gives an indication of the uniformity of concrete from base to base. তুমি যদি একটা প্রজেক্টের জন্য ওয়ার্কএবিলিটি টেস্ট করতে চাও তাহলে কয়েকটা জায়গা থেকে যখন স্যাম্পল নিয়ে টেস্ট করবা তখন তুমি বুঝতে পারবে যে এক ব্যাচ থেকে বা তোমার একটা স্যাম্পল থেকে আরেকটা স্যাম্পলের ওয়ার্কএবিলিটি ভেরিয়েশনটা কি, সেটার অন অ্যান অ্যাভারেজ হবে তোমার ওই প্রজেক্টের জন্য ওয়ার্কএবিলিটির ভ্যালু। তারপরে এই যে ওয়ার্কএবিলিটি আমরা টেস্ট করলাম, এটা আমি কিভাবে ডিফাইন করব যে এর ভ্যালু কত, সেটা তার যে ফেলিং প্যাটার্ন অনুযায়ী তার ওয়ার্কএবিলিটির ভ্যালু আমরা দিব, সেটা আমরা দেখি। এখন দেখো এর জন্য টেস্ট যে অ্যাপারেটাস হচ্ছে এটাকে মেটালিক মোল্ড বলা হয়। আর ফ্রাস্টাম একটা কোন, যদি আমরা দেখি কোন শেপের উপরের অংশটা যদি কাটা থাকে, দেখো তোমরা রাইট সাইডে যে ফিগারটা এটা দেখতে পাচ্ছ মনে হয়, এটা হচ্ছে ফ্রাস্টাম অফ এ কোন, মানে কোনের কিছু অংশ যদি তুমি উপরের অংশটা কেটে ফেলো তাহলে যে প্যাটার্ন থাকবে সেটা হচ্ছে এই স্লাম টেস্টের জন্য অ্যাপারেটাসে দেখো এইদিকে হ্যাঙ্গার টাইপের আছে, ওইটা দ্বারা যাতে ইজিলি মুভ করা যায়, যখন কংক্রিট দ্বারা ফিল আপ করার পরে ওইটা উপরের দিকে টান দিতে হয়। তারপরে এরকম একটা বলা আছে যে প্লেন সারফেস লাগবে। প্লেন সারফেস হতে গেলে এমনি এই সারফেসের উপরে টেস্ট করা যায়, তবে প্লেন সারফেসের জন্য আরেকটা মেটালিক শিট। তারপর দেখো ট্যাম্পিং রড, এটা 16 মিলিমিটার ডায়ামিটার আর 0.6 মিটার এর লেন্থ থাকবে। তারপর দেখো কংক্রিট স্কুপ, কংক্রিট কাটার আর কি, তারপরে ব্রাশ, এই এলিমেন্টগুলো বা অ্যাপারেটাসগুলো লাগবে টেস্টের জন্য। এখন এর স্পেসিফিকেশন দেখো যে বটম ডায়ামিটার হবে 8 ইঞ্চি, বটম ডায়ামিটার 8 ইঞ্চি বা 20 সেন্টিমিটার। এই যে ফ্রাস্টাম অফ এ কোন, তার যে বটম ডায়ামিটার হবে 20 সেন্টিমিটার, হাইট হবে 30 সেন্টিমিটার, তারপরে উপরে ডায়ামিটার হবে 10 সেন্টিমিটার। আরও স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে। এই যে মানে হ্যাঙ্গারের যে থিকনেস হবে 1.3 সেন্টিমিটার। আর মেটালিক যে শিট, এটা তো একটা শিট দ্বারা তৈরি, শিটের যে থিকনেস হবে 0.16 সেন্টিমিটার অথবা 16 মিলিমিটার বলতে পারো তুমি, ঠিক আছে। তারপরে দেখো যে এই হ্যাঙ্গারটা কতটুকু দূরে থাকবে, টপ থেকে 10 সেন্টিমিটার দূরে থাকবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইমেনশন, ঠিক আছে। এখন যদি ল্যাবের জন্য অ্যাপারেটাস বানাতে পারলে তুমি এই স্পেসিফিকেশন ফলো করলে তুমি নিজেও বানাইতে পারবা। দেখো এইখানে তারপরে ট্যাম্পিং যে রড আছে, রডের ডাইমেনশন বললাম। এখন কিভাবে আমি টেস্ট করব, ফার্স্ট যে কংক্রিট যে ফ্রাস্টাম ছিল এই ফ্রাস্টামটাকে পরিষ্কার করতে হবে। এই জন্য নতুন যদি হয় তাহলে প্রবলেম নাই, কিন্তু আগে যদি টেস্ট করা হয় কমার্শিয়াল বেজে যখন টেস্ট করা হয় তখন পরের বার টেস্ট করতে গেলে ফ্রি সারফেস হতে হবে। কারণ টেস্ট প্রসিডিউরে এরকম যে এই যে এই ফ্রাস্টামটা দেখতেছো এটাকে মুভ করাতে হবে, এর ভিতরে সারফেস, এর গায়ে যদি কংক্রিট লেগে থাকে তাহলে ওই ফ্রাস্টামের সাথে কংক্রিটের তুমি যেটা টেস্ট করবে তার একটা ফ্রিকশন হবে, তাহলে কোলাপস হতে পারে। এই জন্য ভিতরের সারফেসটা
স্মুথ হতে হবে, মানে একবার টেস্ট করার পরে আরেকবার টেস্ট করার জন্য অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। তারপর এটাকে 3 লেয়ারে ফিল আপ করতে হবে। যদি যেহেতু 30 সেন্টিমিটারের হাইট, তাহলে 3 লেয়ারে ফিল আপ করতে হবে এবং প্রতি লেয়ারে 50 টাইমস স্ট্যাম্পিং করতে হবে। 50 টাইমস স্ট্যাম্পিং করতে হবে। এই যে 16 মিলিমিটার ডায়ামিটারের যে রড ছিল, 1.6 মিটার লেন্থের যে রড ছিল, ওটা দ্বারা 25 টাইমস ট্যাম্পিং করতে হবে। এখন ট্যাম্পিং করার অপশনটা এরকম, ধরো এই ফেসের উপর তুমি ট্যাম্পিং করতেছো বা ওর ভিতরে কোথাও ট্যাম্পিং করতেছো, বারবার যেন এক জায়গায় ট্যাম্পিং করা না হয়। তাহলে তুমি যে পজিশনে ট্যাম্পিং করবা সেটা কম্প্যাক্টেড হয়ে যাবে, বাকি অংশ লুজ থাকবে। তাহলে যে অংশ লুজ থাকবে তুমি যখন এই ফার্স্ট টাইমটা টান দিবা তখন সেটা ফেল করবে। এই জন্য ইকুয়াল ডিস্ট্রিবিউশন যেন হয় এটা খেয়াল রাখতে হবে। তারপরে একবার ধরো 10 সেন্টিমিটার 3বারে যেহেতু ফিল আপ করতে হবে, টোটাল হাইট 30 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার ধরো ফিল আপ করে আমি ট্যাম্পিং করলাম। ট্যাম্পিং করার পরে ওইটাকে আবার রডের যে মাথা ওটা দ্বারা একটু লেভেল করে তারপরে আবার ফিল আপ করতে হবে, বাকি 1/3 একটা পার্ট আবার ফিল আপ করতে হবে। এভাবে 3বার ফিল আপ করার পরে, ফিল আপ হয়ে যাওয়ার পরে টোটাল যে টপ সারফেস এটাকে রড দ্বারা প্লেস করে দিতে হবে, রড দ্বারা প্লেন করে দিতে হবে ট্যাম্পিং রড দ্বারা। তারপরে the mold is removed from the concrete immediately by raising it slowly and carefully in a vertical direction. এই মোল্ডটাকে ভার্টিক্যাল ডিরেকশনে আস্তে আস্তে তুলতে হবে। দেখো এই হ্যাঁ কত সময় নেয়, তোমার যখনই ট্যাম্পিং করা শেষ তারপরে মোল্ডটাকে উপরের দিকে তুলতে হবে। এরপর দেখো দিস allowed the concrete to subsidence. This subsidence is referred to as slump of concrete. আমরা একটা ফিগার দেখি, দেখো যে যখন আমি মোল্ডটাকে তুলে নিব শুধু কংক্রিট ব্লকটা থাকবে, বিভিন্ন ধরনের ফেলিওর হবে। যদি ফেলিওর না হয় তাও হতে পারে, তবে যে ফেলিওর প্যাটার্ন, এই ফেলিওর প্যাটার্ন কতটুকু সেটাই হবে ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট। এখন এই হাইট ওয়ার্কেবিলিটি ভ্যালু হবে কতটুকু, টপ থেকে, মানে টপ থেকে যে ফ্রাস্টামের হাইট ছিল, হাইট থেকে যতটুকু সাবসিডেন্স হবে সেটা হবে ওয়ার্কেবিলিটির ভ্যালু। এখন দেখো এই প্যাটার্ন, দেখো ওই উপরের ফিগারটা দেখো যে কিভাবে আমি ওয়ার্কেবিলিটির ভ্যালুটা নিব। এখানে তুমি এক সাইডে তার ফ্রাস্টাম যে অ্যাপারেটাস ছিল এটাকে রাখলা, তার সাথে ট্যাম্পিং রডটা প্যারালাল ধরলা, তাহলে কলাপসের যে মানে ইনিশিয়াল পজিশন থেকে, ফ্রাস্টাম ইনিশিয়াল পজিশন থেকে কতটুকু কলাপস হচ্ছে ইজিলি ক্যালকুলেট করবে, এটাই হবে ওয়ার্কেবিলিটির ভ্যালু। এখন দেখো একটা হচ্ছে, আমরা এই সাইড থেকে আসি, জিরো স্লাম। যদি তুমি ফ্রাস্টাম যখন ওপেন করবা, ওপেন করার পরে যদি কোনো ধরনের কলাপস না হয় তাহলে সেটা জিরো স্লাম। তবে ওয়েট কংক্রিটের ক্ষেত্রে এটা পাওয়ার প্রবাবিলিটি খুবই কম। আর ট্রু স্লাম হচ্ছে যদি খুবই অল্প পরিমাণ সাবসিডেন্স হয়, ঠিক আছে, ধরো দেখ কোনো ধরনের সাবসিডেন্স নেই কিন্তু একটু ডেভিয়েশন হইলো, দেখে ফিগার দেখলে বুঝতে পারতেছে যে জাস্ট যে ডায়ামিটার ছিল স্ট্রেট স্লোপে, জাস্ট একটু মাঝখানটা একটু বেশি ডাইমেনশন হয়ে গেছে আর উপরে সাবসিডেন্স হয়েছে, এইটুকুই হবে ট্রু স্লাম। হাইট ক্যালকুলেট করবা, এই যে উপরে ফিগার দেখো এইখানে, হ্যাঁ বলো, হ্যাঁ সেটা বলছি একটা বললে ক্লিয়ার হবে। দেখো যে ফ্রাস্টামটা ধরা পড়ে, এই যে এইটুকু হচ্ছে স্লামের ভ্যালু। ট্রু স্লামের ক্ষেত্রে তার ডেভিয়েশনটা নিলেই ওয়ার্কেবিলিটির ভ্যালু পাবা। দেখো শেয়ার স্লামের ক্ষেত্রে এখানে বলা আছে যে টপ ফেইলিওর প্যাটার্ন, সাবসিডেন্স যে টপ সেখান থেকে হাইট পর্যন্ত, এইখান থেকে এই হাইট পর্যন্ত হবে ওয়ার্কেবিলিটি ভ্যালু। তাহলে শেয়ার স্লামের ক্ষেত্রে দেখো একেবারে বটমেও আছে টপেও আছে, শুধুমাত্র শেয়ার স্লামের ক্ষেত্রে 3টা ভ্যালু নিতে হবে। একবার এখান থেকে সাবসিডেন্সের ভ্যালু নিলা, এখান থেকে ভ্যালু নিলা, তারপর এখান থেকে নিলা, 3টার যে অ্যাভারেজ ভ্যালু সেটা টোটাল হাইট থেকে বাদ দিলেই ওয়ার্কেবিলিটির ভ্যালু পাবা। 3টার বেশি নেই, এখানে বলা আছে অ্যাভারেজ, তুমি যত বেশি নেবা মেজারমেন্টটা তত অ্যাকুরেট হবে, তবে মিনিমাম 3টা। তারপর আছে দেখো, এবং এর ডেফিনেশনটা এরকম, যদি খুবই অল্প পরিমাণ ইভেন্টলি সাবসিডেন্স হয় সেটাকে ট্রু স্লাম বলে, যদি অর্ধেকের বেশি সাবসিডেন্স হয় বা অর্ধেকের কাছাকাছি সেটা হবে শেয়ার স্লাম। শেয়ার স্লাম ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে কি, অ্যাভারেজ যে সাবসিডেন্স সেটাই হচ্ছে শেয়ার স্লাম।
আর যদি অর্ধেকের বেশি সাবসিডেন্স হয় সেটা কলাপস। এখন দেখো এই যে এটাকে এই যে সাবসিডেন্সগুলো এটা সবসময় আমরা মিলিমিটার স্কেলে নিব। এখন সাবসিডেন্সের যে ভ্যালু সে অনুযায়ী ওয়ার্কেবিলিটির ক্লাসিফিকেশন করা আছে এবং কোন ধরনের কংক্রিটের ক্ষেত্রে ইউজ করব সেটা বলা আছে। দেখো যদি 0 হয় সাবসিডেন্স ভ্যালু তাহলে ওয়ার্কেবিলিটি নাই, ভেরি লো 5 থেকে 10 মিলিমিটার যদি সাবসিডেন্স হয়। এটা খুবই মানে এই ভ্যালুগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট, এক্সামে হয়তো আসতে পারে এরকম যে ওয়ার্কেবিলিটির ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু স্লাম ভ্যালু। ভেরি লো 5 থেকে 10, লো হচ্ছে 15 থেকে 30, মিডিয়াম 35 থেকে 75, তারপর হাই 80 থেকে 155, ভেরি হাই 160 থেকে এর অভাবে যদি যায় সেটাকে কলাপস স্লাম বলবো। এরপরে আমরা আসি কংক্রিট প্যারামিটার স্ট্রেংথ। স্ট্রেংথ আমরা এগ্রিগেটেড স্ট্রেংথ সম্পর্কে পড়ছিলাম। স্ট্রেংথ মানে লোড বেয়ারিং ক্যাপাসিটি। স্ট্রেংথ অফ কংক্রিট ইজ কমনলি কনসিডার্ড ইটস মোস্ট ভ্যালুয়েবল প্রপার্টি। যদি একটা প্রপার্টির কথা বলা হয় সব এগ্রিগেট তারপরে স্যান্ড এই সবগুলোতে, তাহলে শুধু স্ট্রেংথ প্যারামিটার দ্বারাই সবকিছু মেজার করা যাবে। ডিউরেবিলিটি বলো, স্ট্রেংথ যদি ভালো হয় অটোমেটিক ডিউরেবল হবে। স্ট্রেংথ ভালো হলে লোড বেয়ারিং ক্যাপাসিটি ভালো হবে। স্ট্রেংথ ভালো হলে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর রেজিস্ট্যান্স সবগুলাই ভালো হবে। এখন দেখো 3 টাইপের স্ট্রেংথ আছে, কম্প্রেসিভ স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ, ফ্লেক্সার স্ট্রেংথ আর শেয়ার স্ট্রেংথ। সরি 4টা, কম্প্রেসিভ স্ট্রেংথ, টেনসাইল, ফ্লেক্সার আর শেয়ার স্ট্রেংথ। কিন্তু কংক্রিটের ক্ষেত্রে যেহেতু কংক্রিট আসে এগ্রিগেট থেকে, এগ্রিগেট টেনশনে উইক, কম্প্রেশনে স্ট্রং, সুতরাং যদি স্ট্রেংথের মধ্যে একটা আবার ধরি সেটা হবে কম্প্রেসিভ স্ট্রেংথ। এখন দেখো কিভাবে টেস্টটা করা হয়, একটু ফিগার দেখলে বুঝতে পারবা। এটা একটা মেশিন, ইউটিএম মেশিন বলে, ঠিক আছে। এখানে ডায়াল গেজ আছে, জাস্ট একটা কংক্রিট ব্লক, এই যে স্লাম টেস্ট করলা তারপরে কংক্রিট ব্লক তৈরি করার পরে স্ট্যান্ডার্ড ডাইমেনশন, এটা সম্পর্কে আমরা আরো ডিটেলস জানবো। আমরা অ্যাপারেটাস সম্পর্কে জানি। একটা ইউটিএম মেশিন এরকম ফিগার, তোমরা হয়তো তোমাদের এটাও ল্যাবে টেস্ট করানো হবে। এইখানে এই ব্লকটাকে বসানো হবে, এই যে দুইটা দেখতে পাচ্ছ, এই দুইটা যে হুকের মাঝখানে ব্লকটাকে বসানো হবে। দেখো বড় করে এই রাইট সাইডে ফিগার, এই দুই সাইডে সাপোর্ট দিয়ে এরপরে দুই সাইড থেকে প্রেসার দেবে। কম্প্রেসিভ প্যাটার্ন, টেনসাইল প্যাটার্ন, এটা তো বুঝতে পারছো মনে হয়। কম্প্রেসিভ হচ্ছে একই সমপরিমাণ লোড একটা আরেকটার অপোজিশনে। তারপর দেখো যে ফেল করবে, ঠিক আছে, ফেলোর প্যাটার্ন অনুযায়ী এই ফেল যখন করে যাবে তখন তারা লোড বেয়ারিং ক্যাপাসিটি থাকবে না। এইখানে দেখো এই ফিগারে এই যে ডায়াল গেজ আছে না, এইখানে রিডিং পাবা যে কতটুকু লোড তুমি নিতে পারছো। এইখান থেকে স্ট্রেংথটা মেজার করতে হবে। স্ট্রেংথ হচ্ছে লোড পার ইউনিট এরিয়া। এই ব্লকের ক্রস সেকশনাল এরিয়া ইজিলি ক্যালকুলেট করা যাবে। ব্লকের যে ডায়ামিটার সেটাকে ক্যালকুলেট করলে ক্রস সেকশনাল এরিয়া পাবা, তাই লোড পার ইউনিট এরিয়া দ্বারাই স্ট্রেংথ পাওয়া যাবে। এটা হচ্ছে তার টেস্ট প্যাটার্ন। এখন দেখো কম্প্রেসিভ স্ট্রেংথ কিভাবে টেস্ট করা হয়। এই যে কিউব বানাইতে হবে, কিউব বানানো যায়, আবার সিলিন্ডার, দুই টাইপের টেস্ট করা হয়। দুই টাইপ বলা থাকবে যে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কিউব অ্যাট 28 ডেজ, তার মানে কিউব টেস্ট করা। আর যদি বলে সিলিন্ড্রিক্যাল টেস্ট তাহলে এই ডাইমেনশন নিতে হবে। কিউব হবে, কিউব মানে কি, সব দিকে সমান ডাইমেনশন 6 ইঞ্চ 6 ইঞ্চ করে, ঠিক আছে। সিলিন্ডার হবে 16 ডায়ামিটার আর 12 ইঞ্চ হাইটের। এখন দেখো যে সিলিন্ড্রিক্যাল টেস্টটাকে আমরা সব থেকে বেশি ইফেক্টিভ ধরি, কারণটা হচ্ছে যে এই যে ইনরেজিস্ট্যান্টটা ইকুয়াল। ধরো কোন শেপের কোনো কিছু নিলাম, কোন শেপ এখানেই নাই, অন্যরা সারা কি এখানে আছে। ধরো কোন শেপের সিলিন্ড্রিক্যাল শেপ না নিয়ে কোন শেপের, এই কালি নিত, আচ্ছা কোন শেপ আমরা এখান থেকে দেখতে পাবো। দেখো কোন শেপের কোনো কিছু যদি ধরো আমি কংক্রিট ব্লক তৈরি করলাম কোন শেপের, তাহলে
রেজিস্ট্যান্ট ক্যাপাসিটি বাড়বে তার যদি ইফেক্টিভ সারফেস এরিয়া বাড়ে। রেজিস্ট্যান্ট ক্যাপাসিটি সিলিন্ড্রিক্যাল শেপ যখন হবে তখন উপরেও যে ডায়ামিটার নিচেও সে ডায়ামিটার, কোন শেপ হলে নিচের দিক উপরের দিকে কম নিচের দিকে বেশি, তার মানে নিচের দিকে রেজিস্ট্যান্ট ক্যাপাসিটি বেশি উপরের দিকে কম, ইকুয়াল না। কিন্তু তুমি যখন কংক্রিট টেস্ট করতেছো সব প্যাটার্নেই তো একই ধরনের স্ট্রেন্থ, তাহলে এটা একটা ফল্ট। এজন্য সিলিন্ড্রিক্যাল যে কিউব, সিলিন্ড্রিক্যাল যে ব্লক, সেটার টেস্ট ইফেক্টিভ বেশি। তারপরে এই যে মিক্সিং, এই মিক্সিং এর সব পোর্শনে হোমোজেনিটি মেনটেন করা সম্ভব হয়। তারপর স্ট্রেস ডিস্ট্রিবিউশন, আরো ক্লিয়ার হবো। স্ট্রেস ডিস্ট্রিবিউশন দেখা যায় যে এক্সপেরিমেন্টে দেখা যায় স্ট্রেস ডিস্ট্রিবিউশন সিলিন্ড্রিক্যাল ক্ষেত্রে ইকুয়াল হয়। দেখো যে চেঞ্জটা তুমি ইজিলি বুঝতে পারছো যে একটা নরমাল ট্রেন্ডে চেঞ্জ হচ্ছে, কিন্তু যদি এরকম হইতো এটাকে বলা হয় নিউট্রাল অ্যাক্সিস। দেখো এক পার্টে বেশি এক পার্টে কম, তার মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। শুধুমাত্র সিলিন্ডারের ক্ষেত্রে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল হয়। এই জন্য সিলিন্ড্রিক্যাল টেস্ট কম্প্রেসিভ আমরা দুইভাবে টেস্ট করতে পারবো, কিউব আর সিলিন্ডার, তবে সিলিন্ড্রিক্যালটা মোর প্রিফারেবল। এখন এই যে সাথে সাথে কিভাবে স্ট্রেংথের ভ্যারিয়েশন হয় সেটা দেখো। কংক্রিট অ্যাটেন্স স্ট্রেংথ উইথ টাইম, এটা টাইমের সাথে সাথে বলা হয় 365, মানে 1 বছর পর্যন্ত স্ট্রেংথ গেইন করতে পারে। আমরা যে কার্ভ দেওয়া আছে টেস্টের কার্ভ, সেটা থেকে ইজিলি আমরা বুঝতে পারবো আর কি। অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট গেইনস অ্যারাউন্ড 72 to 75% অফ ইটস ফাইনাল স্ট্রেংথ উইদিন 28 days। 28 দিন পরে এটা 70 থেকে 75% পর্যন্ত এর স্ট্রেংথ আসতে পারে। তারপরে 90-95% আসতে পারে 1 year পর্যন্ত। দেখো তারপরে 7 দিনের যে স্ট্রেংথ, 7 ডেজের যে স্ট্রেংথ, সেটা 28 দিনে গেলে 1.5 টাইমস হবে। 7 দিনে যেটা পাবো তাকে 1.5 টাইমস করলে 28 ডেজ হবে। এটা মানে খুবই বেসিক। যদি তুমি কখনো দেখা যাচ্ছে কি এটা টাইম মেনটেন করতে হবে খুবই, তুমি ল্যাবে টেস্ট করে আসলে 7 দিন পরে গিয়ে টেস্ট করার কথা, 8 দিন হয়ে গেছে, তাহলে কিন্তু ফল্ট। তাহলে যদি 28 দিনে মেনটেন করতে পারো তাকে 1.5 টাইমস কম করলে 7 ডেজের ভ্যালু পেয়ে যাবো, অথবা 7 ডেজের মেজার করতে পারলে 1.5 দ্বারা গুণ করে 28 ডেজের পাওয়া যায়। এখন দেখো যে এই যে সাথে সাথে স্ট্রেন্থ প্যারামিটার কিভাবে চেঞ্জ হচ্ছে। এদিকে এস দেওয়া আছে ডেতে, আর এদিকে স্ট্রেন্থ দেওয়া আছে। লোড আর এরিয়া দ্বারা ভাগ করলে যে স্ট্রেন্থটা হবে, এটা কি এমপিএ কেপিএ ইউনিট সম্পর্কে আমি বলছিলাম। দেখো এদিকে দুটো ইউনিটে দেওয়া আছে, একটা হচ্ছে পিএসআই ইউনিটে আর এমপিএ ইউনিটে। 7 কেসে দেখো যে সবই এক, সবগুলা কংক্রিট, বিভিন্ন ধরনের কংক্রিট আছে, এটা সম্পর্কে আমি বলবো। দেখো 7 ডেজের ভেরিয়েশনটা চিন্তা করতে পারতেছো, 7 ডেজে মোটামুটি মোরালেস কাছাকাছি, ঠিক আছে। তারপর 28 ডেজে দেখো আরো বেশি। এরপরে দেখো যে 90 ডেজ পরে সবগুলার প্যাটার্ন সেম। 98 ডেজের পরে দেখো বিভিন্ন ধরনের কংক্রিটের ক্ষেত্রে ফ্ল্যাট হয়ে গেছে, তার মানে কি যে এর আর স্ট্রেংথের কোনো ইনক্রিমেন্ট নেই। কিন্তু 0 থেকে 98 পর্যন্ত অল্প বিস্তর, দেখো এই পর্যন্ত অল্প বিস্তর সবগুলা কংক্রিটের স্ট্রেংথের ইনক্রিমেন্ট হচ্ছে। এর অর্থ এই দাঁড়ায় যে 90 দিন পর্যন্ত কংক্রিট তার স্ট্রেংথ গেইন করে, ঠিক আছে। ইন ল্যাবরেটরি এয়ার ইন টাইম, মানে এয়ার ইন্টায়ার টাইম, যদি ল্যাবরেটরিতে কংক্রিটের স্ট্রেংথের আর একটা ফ্যাক্টর হচ্ছে কিউরিং করা, এই কিউরিং এর প্যাটার্ন অনুযায়ী তার স্ট্রেংথের ক্যাপাসিটি বাড়ে। যদি ল্যাবরেটরিতে শুধু তুমি ওয়েট অবস্থা রেখে দাও, কোনো ধরনের পানি টানি না দাও, সেই ক্ষেত্রে স্ট্রেংথ সব থেকে কম হবে। এরপরে যদি তুমি কিউরিং করো 7 দিনে, তাহলে দেখো সেম কংক্রিটের ক্ষেত্রে স্ট্রেংথ ক্যাপাসিটি আর একটু বাড়তেছে।
তারপরে যদি 28 ডেজ করো, দিন বাড়লে তার স্ট্রেন্থ ক্যাপাসিটি অটোমেটিক বাড়বে। তারপর যদি সব সময় থ্রু আউট দ্য টাইম যদি তুমি কিউরিং করো, তাহলে দেখো যে তার যে স্ট্রেন্থ ক্যাপাসিটি এটা ফ্ল্যাট না, বাড়তেছে, 365 ডেজ পর্যন্ত বাড়তেছে। উপরের যেটা দেখো যে তুমি কাস্টিং করার পর থেকে যদি থ্রু দ্য টাইম কিউরিং করো, তাহলে 365 দিন পর্যন্ত তার স্ট্রেন্থ ক্যাপাসিটি বাড়তে পারে। এই প্যাটার্ন দ্বারা তাই বোঝায়। যদি এখানে ফ্ল্যাট হয়ে যেত, তাহলে বোঝা যায় যে না, কিউরিং করে কোনো লাভ নেই। এরপর দেখো যে টেনসাইল স্ট্রেংথ। টেনসাইল স্ট্রেংথটা কংক্রিটের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না, তবে কম্প্রেসিভ স্ট্রেংথ যতটুকু পাবো তার 7 থেকে 10% হবে তার টেনসাইল স্ট্রেংথ, তার মানে খুবই কম। 90% হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ। এরপর দেখো ফ্লেক্সার স্ট্রেংথ ভ্যালু। ফ্লেক্সার বলা হয় এটাকে যে মোচর যে লোডগুলা, অ্যাঙ্গুলার যে লোডগুলা, সেই লোডগুলা সে রেজিস্ট করতে পারবে। কংক্রিটের ক্ষেত্রে এর ভ্যালুও কম। এই ফ্লেক্সার, টেনশন এগুলা ক্যারি করবে মাইল্ড স্টিল বা রেনফোর্সমেন্ট যেটাকে বলি সেটা দ্বারা। কম্পোজিট বডি যখন হয় তখন এর কিছু ক্যাপাসিটি থাকে, যেটা বললাম 7 থেকে 10% কম্প্রেসিভ স্ট্রেংথের। এরপর আসে দেখো শেয়ার স্ট্রেংথ। ধরো কোনো একটা বডি, এই বডির উপরে 3 টাইপের লোড আসতে পারে। একটা হচ্ছে ভার্টিক্যাল, হরাইজন্টাল আর অ্যাঙ্গুলার লোড। অ্যাঙ্গুলার লোড, অ্যাঙ্গুলার লোড যখন হবে দেখো যে এর রেজিস্টিং ক্যাপাসিটি হবে এই ব্লকের এই পার্টিকেল, এই ব্লকের এই পার্টিকেল, কিন্তু এটা যখন যাবে থ্রু আউট দ্য এই পোরশনে যতগুলো পার্টিকেল থাকবে বা এলিমেন্ট থাকবে তাকে রেজিস্ট করলে হবে। এর জন্য মানে ওই ডিরেকশনে সোজাসুজি যেগুলো থাকবে, কিন্তু এই ক্ষেত্রে দেখো এই বরাবর যদি ধরি তাহলে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য এর পাশের গুলাকে লাগবে। শেয়ার কথার অর্থ হচ্ছে যে স্লাইডিং ফোর্স, তার মানে দেখো যে একটা প্যাটার্ন হচ্ছে না। যদি এরকম হয় তাহলে থ্রু দা দিলে এর যে উপরে পার্টিকেল সেটা তার নিচেরটাকে সাপোর্ট দেবে, এইভাবে যাবে। সেম হরাইজন্টালের ক্ষেত্রে, কিন্তু অ্যাঙ্গুলার যখন হবে তার অ্যাকশন পয়েন্ট যেটা সেটা তো সাপোর্ট দিবে, পাশের এলিমেন্টকেও সাপোর্ট দেওয়া লাগবে। এটা হচ্ছে শেয়ার স্ট্রেংথ। শেয়ার স্ট্রেংথ হবে কম্প্রেসিভ স্ট্রেংথকে যদি 0.5 অথবা 0.8 দ্বারা গুণ করো তাহলে তুমি শেয়ার স্ট্রেংথ পাবা। আচ্ছা, আমরা একটু রেস্ট দিই, একবার অনেক কথা বলে ফেললাম, তোমরা বোরিং হয়ে যাচ্ছে তাই। তবে এইগুলা মানে খুবই কাজে দিবে। কংক্রিটের যে ব্যাপার স্যাপারগুলো এগুলো না জেনে পার পাওয়ার সুযোগ দিবে, ঠিক আছে? এক্সামের জন্য শুধু বলতে হবে এরকম না, এক্সামের জন্য শুধু বলতে হবে পার্সোনাল স্টেজ কি কম্পিটিটিভ স্টেজ আছে, শেয়ার স্টেজ আছে। আজকে তো অ্যাবসেন্ট কেন? আমরা সকালে ফাঁকা হচ্ছে তো সকালে আসলে প্রচন্ড ঠান্ডা পড়ছে। দেখো ইলাস্টিক প্রপার্টি আমরা শুরু করি আবার। ইলাস্টিক প্রপার্টি হচ্ছে যে যদি তার অরিজিনাল পজিশনে ফিরে, ইলাস্টিক ম্যাটেরিয়াল বলতে আমরা বলছি যে লোড আসার পরে ইলংগেশন হবে বা ডিফর্মেশন হবে, ইলংগেশন হতে পারে, কন্ট্রাকশন হতে পারে, আবার লোড রিলিজ করার পরে তার আগের পজিশনে ফিরে যেতে পারে। যদি কংক্রিট ভালো কংক্রিট হয় তাহলে লোড আসার পরেও আগে যে পজিশনে ছিল রোড রিলিজ করার পরেও তার পরের পজিশনে যাবে। এটা হচ্ছে ইলাস্টিক প্রপার্টিজ অফ কংক্রিট। তারপরে ফ্যাটিগ। ফ্যাটিগ হচ্ছে লোডের, ধরো আমরা সার্ফেসের উপর একবার আসলাম, আবার একটু পরে আবার আসলাম, আবার এইভাবে লোডের যে ট্রেন্ডের যদি বারবার লোডিং হয়, সেম প্যাটার্নের লোড, আমরা এটাকে বলা হয়
মানুষ যেটা সেটাকে ট্রাফিক বলা হয়, ট্রাফিক লোড। এই ট্রাফিক লোড যদি বারবার হয়, বিভিন্ন ধরনের লোড হতে পারে, লোডের ট্রেনটা যদি বারবার হয়, এক ধরনের একই সার্ফেস সেম টাইপের লোড যদি বারবার হয়, তাহলে কংক্রিটের মধ্যে যে প্রপার্টি চেঞ্জ হয় সেটাকে বলা হয় ফ্যাটিগ অফ কংক্রিট। ঠিক আছে? হ্যাঁ, আরেকবার হচ্ছে তুমি ধরো এই সার্ফেস উপর বারবার একবার আসলা, আবার ঘুরে গেলে, আবার আসলা, এই যে বারবার আসতেছো, তুমি এক টাইপের লোড যদি বারবার আসে, আমি বললাম যে ট্রাফিক লোড। এই ট্রাফিক লোড ধরো এই বেঞ্চটাকে একবার নিয়ে আসলা, আবার নিয়ে আসলা, বারবার যদি নিয়ে আসো, এই মুভমেন্টের জন্য যে লোডিং ক্রাইটেরিয়া বা ভেরিয়েশন, সেটা হচ্ছে ফ্যাটিগ, ফ্যাটিগ অফ কংক্রিট। দেখো যে রিপিটেশন অফ স্ট্রেস বা রিপিটেশন অফ লোড। এরপর আসি ডিউরেবিলিটি অফ কংক্রিট। ভালো কংক্রিট হবে সেটা যেটা তার ডিজাইন লাইফ পর্যন্ত সাপোর্ট দিতে পারবে। এখন ডিউরেবিলিটিকে এফেক্ট ফেলে, প্রথম হচ্ছে স্ট্রেংথ ভালো হলে ডিউরেবল হবে, তাই না? আচ্ছা দেখো কি কি ফ্যাক্টর এফেক্ট ফেলে ডিউরেবিলিটির উপরে, সেটা আমরা দেখি। যে environment to which the concrete is exposed or internal causes within the concrete itself, কি কন্ডিশনে আছে। দেখো যে এই বিমটা ভিতরে আছে, এই বিমের এনভায়রনমেন্ট আর বাইরে যে স্ল্যাব বা বাইরে যে এক্সটেন্ডেড পোর্শন আছে তার এনভায়রনমেন্ট সেম না। এটা সব সময়, এটা কোনো সময় ড্রাই হচ্ছে না, বা সানি যে ওয়েদার সেটা পাচ্ছে না। তারপরে বৃষ্টি হলে বাইরেরটা ভিজে যাবে, ময়েস্ট হয়ে যাবে, ভিতরের বিমটা হবে না। সুতরাং এনভায়রনমেন্টাল কন্ডিশনের কারণে তার ডিউরেবিলিটি নির্ভর করে। তারপরে এক্সটার্নাল কজেস ক্যান বি ফিজিক্যাল, কেমিক্যাল আর মেকানিক্যাল, এই ধরনের হতে পারে। তারপরে ওয়েদারিং ইফেক্ট থাকতে পারে, এক্সট্রিম টেম্পারেচার চেঞ্জেস, এই যে টেম্পারেচার এখন ভেরিয়েশন হচ্ছে, এই জন্যে বিভিন্ন ধরো সেম টাইপের, তোমাকে এইখানে একটা একাডেমিক বিল্ডিং তৈরি করতে দিলাম, আর অন্য দেশে যেখানে টেম্পারেচার ভেরিয়েশন আরও বেশি, সেইখানকার ডিজাইন সেম হবে না। তার ওয়েদার কন্ডিশন বা ফিজিক্যাল চেঞ্জের কারণে তার ডিজাইনটাই অন্যরকম হবে। দেখা যায় অনেক দেশে আছে সবসময় মাইনাস টেম্পারেচার থাকে, বা আমাদের দেশের থেকে অনেক টেম্পারেচার কম, আবার এমনও আছে অনেক বেশি। সেদিন কোনো একটা দেশের নাম শুনলাম, সেখানে নাকি নর্মাল টেম্পারেচার হচ্ছে সবসময় মানে 36-37 এর নিচে কখনো আসে না, 40-45 এরকম হয়। কোথায়? হ্যাঁ, তাহলে সেইখানে দেখো যে এই যে টেম্পারেচার, তার মানে কি এক্সপানশনটা বেশি সেই ক্ষেত্রে কংক্রিটের, সেটা কনসিডারেশনে নিতে হবে। তারপরে দেখো যে পারমিয়েবিলিটি অফ কংক্রিট। পারমিয়েবিলিটি হচ্ছে কংক্রিটের মধ্যে যদি অন্য যে এক্সটার্নাল কম্পোনেন্টগুলো আছে সেইগুলোকে অ্যালাউ করে, সেটা হচ্ছে পারমিয়েবিলিটি অফ কংক্রিট। তাহলে তার ডিউরেবিলিটি, তুমি যে ডিজাইন লাইফ দিবা সে পর্যন্ত যাবে না, যদি অন্য কোনো এক্সটার্নাল এলিমেন্ট এর মধ্যে প্রবেশ করার সুযোগ পায়। এখন দেখো যদি ভালো কংক্রিট হতে হয় তাহলে ইমপারমেবল হতে হবে, কোনো ধরনের এক্সটার্নাল কম্পোনেন্ট এর মধ্যে প্রবেশ করতে পারবে না। বিশেষ করে এটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এ, যেখানে কেমিক্যাল মুভমেন্ট বেশি হয়। ঠিক আছে, ধরো তুমি ডিজাইন করার সময় কনসিডার করো না যে এখানে কোন ধরনের ইকুইপমেন্ট মুভমেন্ট হবে। কংক্রিটের সাথে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কথা বলা আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি যায় তাহলে কংক্রিট এবং সিমেন্টই তো সবকিছু বাইন্ডিং করে রাখছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি সিমেন্টের সাথে রিয়াকশন করে তাহলে লবণ পানি হতে হতে আস্তে আস্তে ফ্লুরেসেন্স দেখি না ওইটা হয়ে, তাহলে তার ডিউরেবিলিটি নষ্ট হবে। সুতরাং তোমাকে ডিজাইনের আগে ভেবে নিতে হবে যে কোন কাজে এটা ইউজ করবা। এবং কেমিক্যাল মুভমেন্ট বলো, অনেক সময় ভাইব্রেশন কনসিডার করা থাকে না। দেখা যাচ্ছে তুমি ডিজাইন করলে একাডেমিক বিল্ডিং হিসেবে এখানে বিশাল একটা মোটর দিয়ে দিস, ইলেকট্রিক মোটর, তাহলে ইলেকট্রিক মোটরের জন্য ভাইব্রেশন হবে, সেই ভাইব্রেশনটাও আগে থেকে চিন্তা করে রাখা লাগবে। যদি ইমপারভিয়াস হয় তাহলে এর ডিউরেবিলিটি বাড়বে। এখন কন্ট্রোলিং যে প্রপার্টিগুলো আছে, কত মিনিট আছে আর? এত কম পড়াচ্ছে আমার মনে হচ্ছে, তাই এই তো কয়টা স্লাইড বলছি আর শেষ, এখনো তো অনেকগুলো আছে। আচ্ছা তোমরা কি কিছু শিখতেছো? এটা অ্যাকচুয়ালি এই সাবজেক্টটা আমাদের ইঞ্জিনিয়ার যারা তারা মজা পাওয়ার কথা কম, কারণ টোটালটাই থিওরি।
দেখো এটা যদি আমি ক্লাসে লিখি তাহলে এত কিছু বলতে পারবো না, ঠিক আছে? এর জন্যে এইভাবে এই অপশনটা সব থেকে মানে বেটার আর কি। কারণ এটা যদি লিখে লিখে দিই তাহলে এই গ্রেডিংগুলো লিখতে গিয়েই, প্রপার্টিগুলো লিখতে গিয়ে অনেক সময় চলে যাবে। তুমি তো চোখে দেখতে পাচ্ছ। কি বলো, সিলেবাসটা না ঠিকই আছে। এই কংক্রিট দিয়ে মোটামুটি সব 80%, 75% শেষ, কংক্রিট শেষ হয়ে গেলে। এরপরে জাস্ট আদার্স কিছু ম্যাটেরিয়ালস আছে, ডিসটেম্পার, তারপরে হোয়াইট পেন্টিং যেগুলো আছে, উড, এগুলো সম্পর্কে জাস্ট একটু বেসিক ধারণা নেওয়া। মেন সিলেবাস কংক্রিট দিয়ে শেষ, ঠিক আছে? কংক্রিটের পরে আমরা মিক্স ডিজাইন শিখবো আর কি, খুবই ইম্পর্টেন্ট যেটা। তারপরে আদার্স ম্যাটেরিয়ালসগুলো, ওগুলো সম্পর্কে জাস্ট ওভারঅল একটা আইডিয়া নেওয়া যে উড কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ হয়, উড ইউজ হয় ধরো দরজা বা ফার্নিচার হিসেবে, ফর্মওয়ার্ক হিসেবে, এইগুলো সম্পর্কে। সবই এক টাইপের মনে হচ্ছে, তাই আজকের মতো না, এটা শেষ করি। দেখো এই চুপ করো সবাই। ফ্যাক্টরস, কি কি ফ্যাক্টরস এই প্রপার্টিগুলোকে কন্ট্রোল করে? একটা হচ্ছে গ্রেডিং অফ এগ্রিগেট। গ্রেডিং অফ এগ্রিগেট নিয়ে অনেক কথাবার্তা। আচ্ছা বলো তো, গ্রেডিংটা কিভাবে কংক্রিটের ডিউরেবিলিটি বলো, স্ট্রেংথ বলো, এগুলাকে কন্ট্রোল করবে? ইউনিফর্ম বলতে কি বোঝাচ্ছ? সবই এক টাইপের না? তারপর ময়েশ্চার কন্টেন্ট অফ এগ্রিগেট। ময়েশ্চার কন্টেন্ট যদি বেশি হয় তাহলে বেশি ওয়েট হবে, ময়েশ্চার কন্টেন্ট যদি খুব কম হয় তাহলে বেশি ড্রাই হবে। সুতরাং ইউনিফর্ম বা যে পার্সেন্টেজ ক্যালকুলেট করার কথা সেই পার্সেন্টেজ মেনটেন করতে হবে। ওয়াটার সিমেন্ট রেশিও, এটা আমরা খুবই ভালো বুঝি যে ওয়াটার আর সিমেন্ট যে রেশিও মেনটেন করতে হবে। 1:6 করার কথা ছিল, 1:3:6 দিলে মানে এগ্রিগেটের রেসপেক্টে বাইন্ডিং ম্যাটেরিয়াল সিমেন্ট তার পার্সেন্টেজ কমে গেল। আবার এখন মনে করো কি যে সিমেন্ট যদি খুবই বেশি দিই তাহলে ভালো হবে না। সিমেন্ট যদি খুবই বেশি দাও, দেখবে একটা সিমেন্ট ব্লক তৈরি করে দেবা, শুধু তার সাথে কংক্রিট মিক্স তৈরি করে দেবা, সিমেন্ট ব্লকটা তুমি হাত দিয়ে বাড়ি মারলে ভেঙে যাবে। কারণ কি জানো, সেটা খুবই মানে ছোট ছোট দানার তৈরি, তার নিজেদের মধ্যে বন্ডিং ক্যাপাসিটি খুবই কম। এর মধ্যে যদি এই জন্যে আগের দিনে যারা বাড়ি তৈরি করতো এর সাথে মিক্সার হিসেবে এই যে ধানের কুড়া আছে না, চালের কুড়া, যেগুলো কি বলে ওটাকে, তুষ, এই তুষ মিক্সিং করতো। শুধু কাদামাটি না দিয়ে তুষ মিক্সিং করতো। কারণ কি, তুষ দিলে ওই স্ট্রেংথটা আরো বাড়ে। এটা নিয়ে অনেক টেস্টও হয়, ঠিক আছে? রাইস হ্যাশ বলে ওটাকে। সুতরাং শুধু যদি তুমি এক টাইপের ম্যাটেরিয়ালস দাও তার ক্যাপাসিটি ভালো হবে না। তারপর প্রপোর্শনস অফ ভেরিয়াস ইনগ্রেডিয়েন্টস অফ কংক্রিট, মেথড অফ মিক্সিং। মেথড অফ মিক্সিং এই জন্য কংক্রিটের প্রপার্টি কন্ট্রোল করে। ধরো ম্যানুয়াল মিক্সিং যদি হয়, কংক্রিট সব থেকে ভালো হবে। বলা আছে যে যদি ইউনিফর্ম থাকে, সবসময় সব জায়গায় হোমোজিনিটি থাকে। এখন ম্যানুয়াল মিক্সিং করলে এটা মেনটেন করা সম্ভব হয় না। দেখা যাচ্ছে এক সাইডে দিচ্ছে, এক সাইডে শুধু সিমেন্ট পড়ে আছে, এক সাইডে শুধু এগ্রিগেট, এরকম যেন না হয়। মেথড অফ মিক্সিংটা যেন ভালো হয়। তারপর প্লেসিং অ্যান্ড কম্প্যাকশন অফ কংক্রিট, এটার উপরে কংক্রিটের ডিউরেবিলিটি, স্ট্রেংথ এটা ভ্যারি করে, কিভাবে তুমি প্লেস করতেছো এবং কম্প্যাকশনটা কিভাবে হচ্ছে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এটা নিয়ে আমরা আরো ডিটেলস পড়বো, কিউরিং অফ কংক্রিট। কারণ কংক্রিটের স্ট্রেংথ ক্যাপাসিটির মেইন রিয়াকশন হচ্ছে হাইড্রেশন, যেটা ওয়াটার দ্বারা কন্ট্রোলিং হয়। আমরা একটু আগে ফিগার দ্বারা দেখলাম যে কিউরিং এর সাথে সাথে কিভাবে তার স্ট্রেংথ ক্যাপাসিটি বাড়ে কম। ও এখানেই তো শেষ।